নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম ফেসবুকে লাইভে। আমার আজকের যে বিষয় সেটা হলো সঞ্জয় বড়ু, যিনি ছিলেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের গণমাধ্যম উপদেষ্টা। উনি গতকাল একটা কথা বলেছেন, আর সেটা হলো যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চল এবং সমগ্র পূর্ব ভারত অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারত, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি বাংলাদেশের কাছে আছে, সেটা দিল্লির কাছে নেই। এবং সেই জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করলেই কেবল এই পূর্ব ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক বিকাশ ঘটানো সম্ভব। এই চরম সত্যিটা আমরা এখন সবাই জানি। আমরা এটা জানি যে ব্রিটিশরা যখন এই অঞ্চলটা দখল করেছিল, তখন তারা যেটা করেছিল সেটা হলো এখন যেটা বাংলাদেশ অর্থাৎ কিনা পূর্ববঙ্গ, সেটাকে একটা কৃষি অঞ্চল রেখেছিল। এবং আজকে যেটা ওয়েস্ট বেঙ্গল, এটার যে দক্ষিণ অংশে বিশেষ করে কলকাতা হাওড়া বেল্ট জুড়ে তোমার হলো শিল্প গড়ে তুলেছিল ব্রিটিশরা। এবার ব্রিটিশরা যে শিল্প গড়ে তুলেছিল কলকাতা হাওড়া অঞ্চলে, সেটা তৎকালীন এশিয়াতে অর্থাৎ 1947-এর আগে অবধি যে এশিয়া ছিল, সেখানে জাপান ছাড়া এরকম ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশন মূলত এই কলকাতা হাওড়া বাদে এশিয়ার কোথাও ছিল না। ইউরোপে ছিল, উত্তর আমেরিকায় ছিল, কিন্তু এশিয়ার কোথাও ছিল না। অর্থাৎ জাপানের বিভিন্ন বোধহয় যে দুটো ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশন এলাকার পরেই এই কলকাতা হাওড়া ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশন এলাকাটা ছিল। বম্বে, সুরাট এগুলো কিন্তু রিলেটিভলি পিছিয়ে ছিল অনেক। তো যাই হোক, আফটার 1947 বাংলা ভাগ হয়ে যায়, এবং এমনভাবে ভাগ হয় যেখানে কৃষিকেন্দ্রিক এলাকাটা পাকিস্তানের কাছে যায় এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা চলে আসে তোমার ইন্ডিয়াতে। এরপরে আমরা দেখি যে নানা ধরনের যে মাসুল সমীকরণ নীতি করে, অর্থাৎ যেখানে কিনা কটনের ক্ষেত্রে যেটা কিনা মহারাষ্ট্রে পাওয়া যায়, সেখানে যদি কোনো ব্যবসায়ী কিনা পশ্চিমবঙ্গে টেক্সটাইল মিল করতে কটন কিনতে হয়, তাহলে তাকে মহারাষ্ট্র থেকে অনেক বেশি হলো গিয়ে যে ট্রান্সপোর্ট কস্ট দিয়ে ওয়েস্ট বেঙ্গলে কটন আনতে হতো। অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাটের লোককে কম ট্রান্সপোর্ট কস্ট দিয়েই কটন আনতে হতো। কিন্তু কয়লার ক্ষেত্রে যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে বেশি, অর্থাৎ ছোটনাগপুর প্ল্যাটো, অর্থাৎ কিনা যে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড অঞ্চল জুড়ে আসানসোল, দুর্গাপুর এবং ঝাড়খণ্ড অঞ্চলে যেটা পাওয়া যায়, যেটা ওয়েস্ট বেঙ্গলের সন্নিকটে, অর্থাৎ তখন ওখানে যদি কেউ কোনো ইলেকট্রিক প্ল্যান্ট বসাতে চায় তাহলে যে কয়লা লাগবে, অথবা স্টিল প্ল্যান্ট বসাতে চায় তাহলে যে কয়লা লাগবে, তখন কিন্তু কয়লার ক্ষেত্রে যে ওয়েস্ট বেঙ্গল, তুলোর ক্ষেত্রে হলো গিয়ে যে তোমার যে গুজরাট আর মহারাষ্ট্র যে সুবিধাটা পাচ্ছিল, সেই সুবিধাটা ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হতো না। কারণ তখন সরকার ধার্য করে দিয়েছিল যে কয়লাটা ওয়েস্ট বেঙ্গলের সন্নিকটে হলেও কেন্দ্রীয় সরকার বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলে আসার ট্রান্সপোর্ট কস্ট যা হবে, মহারাষ্ট্র, গুজরাটে হলো যে কয়লা নিয়ে যাওয়ার ট্রান্সপোর্ট কস্টও একই হবে। এটাই হলো মাসুল সমীকরণ নীতি। এর ফলে কম্পিটিশনে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে পড়ে। তখন কেন্দ্রীয় সরকারের যে দাবি ছিল যে কলকাতা হাওড়া টু মাচ ডেভেলপ অন্যান্য অঞ্চলের থেকে, সুতরাং অন্যান্য অঞ্চলের সঙ্গে কলকাতা হাওড়ার একটা প্যারিটি আনার জন্য কলকাতা হাওড়াকে কম ইনসেন্টিভাইজ করা হবে, তাকে তুলোতে বেশি টাকা দিতে হবে গুজরাট অথবা মহারাষ্ট্রের থেকে,
কারণ তুলো ওখানে হয়, সুতরাং টেক্সটাইল মিল কখনোই ওয়েস্ট বেঙ্গলে তৈরি হবে না। আবার ইলেকট্রিসিটির জেনারেশনের যে প্ল্যান্ট, সেটা কিন্তু কয়লা লাগে, তো সেটা যাতে সর্বত্র তৈরি হতে পারে সেই জন্য কয়লা ট্রান্সপোর্ট কস্টটা যদিও গুজরাট বা মহারাষ্ট্রে বেশি হওয়া উচিত, কিন্তু সেটা বেশি করা যাবে না, অর্থাৎ ওদের যা দিতে হবে ওয়েস্ট বেঙ্গলকেও তাই দিতে হবে, যাতে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি তৈরিতে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না থাকে। তো এই যে ভয়ঙ্কর আইন, এই ভয়ঙ্কর আইনের ফলে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে যেতে শুরু করে। এছাড়াও আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের যে শিল্পগুলো ছিল সেগুলো মূলত এক্সপোর্ট কেন্দ্রিক, কারণ ব্রিটিশরা সবসময় যে ব্রিটেনের সঙ্গে যে ব্রিটিশ ইন্ডিয়ার কলোনিয়াল ইন্ডিয়ার একটা ট্রেড সারপ্লাস মেনটেন করাতো, এবং ট্রেড সারপ্লাসটা মেনটেন করানোর জন্য তারা যেটা করতো, প্রচুর পরিমাণে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি কিন্তু কলকাতা হাওড়া জুড়ে তৈরি করে রেখেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন কিনা ভারত স্বাধীন হলো, কেন্দ্রীয় সরকার বলল যে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্পগুলোকে আর ইনসেন্টিভাইজ করব না, আমরা বরং ইম্পোর্ট সাবস্টিটিউশন শিল্পকে ইনসেন্টিভাইজ করবো। এর কারণটা সিম্পল ছিল, তৎকালীন যুগে রেবিস সিঙ্গার হাইপোথিসিস বলে একটা হাইপোথিসিস মার্কেটে খুব চলতো। এর মতে যে যদি একটা দেশকে শিল্পোন্নত হতে হয়, তাকে হলো কি হাইটেক গুডসের দিকে যেতে হবে, এবং হাইটেক গুডসের দিকে যদি যেতে হয় তাহলে আগে ইন্টারমিডিয়েট গুডসগুলোকে নিজেদেরকে তৈরি করতে হবে, এবং সেটা যদি তৈরি করতে হয় তাহলে ইন্টারমিডিয়েট গুডসগুলো বিদেশ থেকে না কিনে নিজের দেশেই তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলেই একমাত্র যে দেশের জ্ঞান, দেশের স্কিল আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং হাইটেক ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হওয়া শুরু হবে। অন্যদিকে আমি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি করি, যেহেতু দেশের জ্ঞান, দেশের প্রোডাক্টিভিটি সবই অনেক লো, সেই জন্য তার মূলত হলো গিয়ে যে লো টেক গুডসেই তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো সুতরাং আমি যদি এক্সপোর্টে বেশি মন দিই তাহলে আসলে আমার হলো গিয়ে যে লো টেক গুডসই আমি শুধু প্রোডাকশন করে যাব। অতএব লো টেক গুডসে গুরুত্ব কমিয়ে আমি হাইটেক গুডসে গুরুত্ব দেব। এই গুরুত্ব কমাতে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা হাওড়া জুড়ে সমগ্র ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশন আস্তে আস্তে শেষ হয়ে যেতে শুরু করে। অর্থাৎ কম্পিটিটিভ অ্যাডভান্টেজও ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হলো না, উপরন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে আস্তে আস্তে করে ভেতর থেকে যে মেরে দেওয়া হলো। এরপরে যেটা আসে, যে বাঙালি ব্যবসায়ীদের অন্যতম একটা পুঁজি উৎস ছিল সেটা হলো ব্যাংক, তাদের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই প্রাইভেট ব্যাংকগুলোকে ইন্দিরা গান্ধীর আমলে যে ন্যাশনালাইজ করা হয়, ন্যাশনালাইজ করার একটা কারণ ছিল যে তারা মনে করেছিল, ইন্দিরা গান্ধীর আমলে সরকার মনে করেছিল যে ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করে আমি বিপুল পরিমাণে টাকা কৃষিতে বিনিয়োগ করব, যেটা এমনিতে কৃষিতে বিনিয়োগ হবে না, কারণ ইমিডিয়েটলি কৃষি থেকে বিশাল প্রফিট আসবে না। অতএব আমরা এগুলোকে ন্যাশনালাইজ করে সেই টাকাটা যেহেতু রাষ্ট্রীয় সংস্থা হয়ে গেল ব্যাংকগুলো, তখন আমরা নন প্রফিটেবলি কৃষিতে ইনভেস্ট করতে পারবো। অনেকটা সমাজতান্ত্রিক মানসিকতা, যেটা কিনা সোভিয়েত ইউনিয়নের থেকে তখন এসছিল। টেকনিক্যালি কথাটা ঠিকই আছে, কারণ ইন্ডিয়াতে কৃষিতে আগে স্বয়ংসম্পূর্ণ ছিল না, এই নন প্রফিটেবল ইনভেস্টমেন্টটা করেই তারা স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। কিন্তু এটা করতে গিয়ে যার ওপর কোপটা পড়লো তারা কিন্তু মূলত বাঙালি ব্যবসায়ীরা, যারা কিন্তু ছোট ছোট প্রাইভেট ব্যাংক করে পুঁজির সঞ্চয় করার চেষ্টা করত। ফলে বাঙালিদের পুঁজি সঞ্চয়ের একটা বড় জায়গাও এটা করে শেষ হয়ে গেল। ইন্ডিয়ার হয়তো লাভ হলো, কৃষি সমাজের হয়তো লাভ হলো, কনজিউমারদের লাভ হলো, কিন্তু বাঙালি পুঁজিপতি শ্রেণীর বিশালভাবে ক্ষতি হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া জুড়ে যে ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশনটা ছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশনটাকে দিল্লি হলো যে আসল সমীকরণ নীতি করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির যে গুরুত্ব কমিয়ে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রির গুরুত্ব বাড়িয়ে, মানে হলো যে লো টেক ইন্ডাস্ট্রির গুরুত্ব কমিয়ে হাইটেক ইন্ডাস্ট্রির গুরুত্ব বাড়িয়ে, এবং এই ব্যাংক ন্যাশনালাইজ করে বাঙালি শিল্পপতি অথবা পুঁজিপতিদের যে বুনিয়াদটাকে একেবারেই শেষ করে দেওয়া হলো। এবং এই জিনিসগুলো যখন হচ্ছিল তখন একই সঙ্গে আমাদের এখানে প্রচুর পরিমাণে পূর্ববঙ্গ থেকে রিফিউজিরা আসে, এবং এর ফলে যেটা হয় যে এখানে জনসংখ্যা সেটা অনেকটা বেড়ে যায় আগের থেকে। ফলে পার ক্যাপিটা যে রিসোর্স অ্যালোকেশন অত্যন্ত কমে যায়। ফলে বিশেষ করে কৃষিতে, যেখানে দারিদ্র এমনিতেই বেশি, সেখানে দারিদ্র আরও ভয়াবহ হয়। তো ন্যাচারালি যে কৃষক আন্দোলন শুরু হয়।
কৃষক আন্দোলনের ফলে যেটা হয়, পশ্চিমবাংলার যে জোরদার শ্রেণী যেটা, সেই জোরদার শ্রেণীকে অনেকটাই কোণঠাসা করা হয় সেই কৃষক আন্দোলন করে। যদিও এখানে হালজার জমিতে অর্থাৎ ভূমি সংস্কার হয়নি, এখানে অপারেশন বর্গা হয়েছে। ভূমি সংস্কার মানে হলো যেখানে জমির মালিকানা কৃষককে দেওয়া হয় জমির মালিকের কাছ থেকে নিয়ে, অর্থাৎ কিনা যে বর্গাদার তাকেই জমির মালিক করে দেওয়া হবে। এটাই হলো ভূমি সংস্কার, যেটা বিভিন্ন কমিউনিস্ট দেশে, সাউথ কোরিয়ায়, ফ্রান্সে, বিভিন্ন এরকম ক্যাপিটালিস্ট দেশেও হয়েছে। এটার ফলে ধরা হয় যে বর্গাদার যখন সে জমিটা ওন করে, সে আরো বেশি বেশি ভালো করে কাজ করে, আরো ইনভেস্ট করে জমিতে, কারণ পুরো লাভটাই তার হয় এবং ফলে প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে হয়নি। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে অপারেশন বর্গা, যার মাধ্যমে বর্গাদারকে বর্গাদারই রাখা হয়, জমির মালিককে জমির মালিকই রাখা হয়, কিন্তু জমিতে যে ফসল উৎপন্ন হয় সেই ফসল উৎপন্নের 50 থেকে 75% বর্গাদারের হয়, 50 থেকে 25% জমির মালিকের হয়। এইভাবে জমির মালিককে কিন্তু টিকিয়েই রাখা হয়, কমপ্লিট ভূমি সংস্কার করা হয় না, আধা ভূমি সংস্কার করে ছেড়ে দেওয়া হয়। ফলে ভূমি সংস্কারে এবং এটার ফলে অবশ্যই কিছু লাভ হয়। বহু বর্গাদারের আগে অবস্থা খুব খারাপ ছিল, একটা বন্যা হলে যে গ্রাম থেকে প্রচুর লোক চলে আসতো কলকাতায়, সেখানে হলো কি হ্যাঁ যে ভিকিরিতে ভরে যেত, সেদিন শেষ হয়ে যায় এবং গ্রামের একটা আক্ষরিক অর্থে উন্নতি হয়। কিন্তু সেটা এত উন্নতি হয়নি যেটা কিনা ভূমি সংস্কার হলে হতো, যে সেখান থেকে একটা কিনা যে পুঁজি ডেভেলপ করবে। এছাড়াও ভূমি সংস্কার থেকে যদি পুঁজি ডেভেলপ করতে হয়, অসংখ্য ক্ষুদ্র কৃষকের থেকে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে যে পুঁজির বিকাশটা হয়, সেটাকে কিন্তু রাষ্ট্রের থ্রু দিয়ে পুঁজিটাকে অ্যাকুমুলেট করতে হয়। এবার ওয়েস্ট বেঙ্গল কোনো স্বাধীন রাষ্ট্র নয়, সুতরাং সেই পুঁজিটাকে অ্যাকুমুলেট করতে পেরেছে সেরকমটা নয়। মনে রাখা দরকার যে স্মল সেভিংসে ওয়েস্ট বেঙ্গল এগিয়েছিল এই জন্য অপারেশন বর্গার পর থেকে, কিন্তু স্মল সেভিংস ওয়েস্ট বেঙ্গল যে জমিয়েছে সেটা কিন্তু যে পোস্ট অফিস ইত্যাদি এর থ্রু দিয়ে স্মল সেভিংসটা জমিয়েছে, এবং সেটা ঘুরিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হলো কেন্দ্রীয় সরকারের কাছে যে ঋণ হিসেবে রয়ে গেছে। কারণ এভাবেই যে স্মল সেভিংস কাজ করে, স্মল সেভিংস সবসময় হলো যে যেটা কিনা কেন্দ্রীয় সংস্থাগুলো অর্থাৎ পোস্ট অফিস, বড় বড় যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে যায়, এবং এই স্মল সেভিংসটাকে কিন্তু সবসময় যে ঋণ হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকারকে নিতে হয়। এটা নিয়ে এককালে অসীম দাশগুপ্ত অনেক কথা বলেছেন, অশোক মিত্র অনেক কথা বলেছেন, আমাদের অমিত মিত্র অনেক কথা বলেছেন। তো এই জন্যে কিন্তু অনেক ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গলের যে ঋণটাকেও বেশি বলে মনে হয়। এটা ওয়েস্ট বেঙ্গলের সাধারণ যারা তোমার হলো কিনা মিডল ক্লাস যারা, তারা অধিকাংশ এটা জানে না। যাই হোক, ইতিমধ্যে যেহেতু আস্তে আস্তে এর মাসুল সমীকরণ নীতির জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির থেকে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিকে গুরুত্ব বেশি দেওয়ার জন্য এবং ব্যাংক ন্যাশনালাইজেশনের জন্য বাঙালি পুঁজিপতিদের যে ভিত এবং বাংলার ইন্ডাস্ট্রিগুলোর ভিত দুর্বল হতে শুরু করে, স্বাভাবিকভাবেই সেখানে মালিক ঠিকমতো শ্রমিকদেরকে টাকা পয়সা দিতে পারছিল না, সেখানে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়তে শুরু করে। এবং এই শ্রমিক অসন্তোষকে শো করে বহু ক্ষেত্রেই মালিকরা যেটা করত, ইন্ডাস্ট্রিকে যে ওয়াক আউট করে দিয়ে তারা এখান থেকে আত্মারি গুটিয়ে নিত এবং এই জিনিসটা শুরু হয়ে যায়। এটা মজার ব্যাপার, একটা গল্প তৈরি করা হলো তারপর আনন্দবাজার পত্রিকার তরফ থেকে, যে পশ্চিমবাংলার শ্রমিক আন্দোলনের জন্য নাকি সমস্ত শিল্প চলে গেছে, কিন্তু তা নয়। আসলে এই তিনটে কারণে, মাসুল সমীকরণ নীতি, ব্যাংক ন্যাশনালাইজেশন এবং ইম্পোর্ট সাবস্টিটিউশনকে গুরুত্ব দেওয়া এক্সপোর্ট ওরিয়েন্টেশনের থেকে, এই তিনটে কারণে ওয়েস্ট বেঙ্গলের পুঁজিপতিদের হাতে টাকা পয়সা কমে যায়, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি একটা সংকটে পড়ে, ফলে তারা শ্রমিকদের টাকা দিতে পারছিল না, ফলে শ্রমিক অসন্তোষ হচ্ছিল, এবং এটা আসলে মালিকদের সুবিধা দেয় ওয়েস্ট বেঙ্গলের ঝাঁপ বন্ধ করে অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ যে দোষটা অ্যাকচুয়ালি হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির, কিন্তু সমগ্র দোষটা চাপিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের শ্রমিক শ্রেণীর ওপর। এবং এটা কে করলো? এটা আনন্দবাজার পত্রিকা করলো, এবং এই আনন্দবাজার পত্রিকা পড়া যে বাঙালি মিডল ক্লাস ওরা করলো। কারণ কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করার থেকে তারা মনে করলো যে বাঙালি কৃষককে দোষারোপ করা, বাঙালি গরিব মানুষকে দোষারোপ করাটাই অনেক ইজি, এবং তারা এই পথটাই স্বীকার করে নিল। ফলে কি দেখা গেল?
যে বাঙালির পুঁজি যে ব্রিটিশ আমলে যা ছিল তার থেকে আরো কমে গেছে। বাংলায় যে কলকাতা হাওড়া জুড়ে যে ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশন ছিল পুরো শেষ হয়ে গেছে, এবং এখানে পুরোপুরি কমার্সটাই আস্তে আস্তে গুজরাটি মারওয়াড়িদের হাতে প্রায় 80% চলে গেছে। অন্যদিকে বাংলাদেশে কি হলো? বাংলাদেশে যেটা হলো সেটা হলো, এখন যেটা বাংলাদেশ, আগে ইস্ট পাকিস্তান ছিল, ওরা ইস্ট পাকিস্তান করার আগেই মূলত যে জমিদারি উচ্ছেদ করলো, ফলে উচ্চবর্ণ জমিদার যে 6% 8% মানুষের হাতে জমিদারি ছিল অথবা মিডল ক্লাস লেয়ার ছিল বা তাদের সমর্থক উচ্চবর্ণ ছিল, এরা চলে গেল। এরপরও যে নিম্নবর্ণরা ছিল তাদের থেকেও যে জমি অনেক সময় টাইম টু টাইম কেড়ে নেওয়া শুরু হলো, এবং তারপর তারা যেটা করলো, বাঙালি মুসলমানরা যেটা করলো, যে শহরাঞ্চলে পাঞ্জাবি, সিন্ধি, তারপর উর্দুভাষী ব্যবসায়ীরা যে নানা ধরনের ইন্ডাস্ট্রি করেছিল, সেগুলোকে 71 সালের পর যে দখল করে নিল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে শিল্প ছিল, সেখানে পুঁজি ছিল ব্রিটিশ আমলে। ইস্ট বেঙ্গলে পুঁজি ছিল না, শিল্প ছিল না। পাকিস্তান হওয়ার পর একটু একটু করে হচ্ছিল, কিন্তু সেগুলো মালিক বাঙালি মুসলমান ছিল না। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মালিক অনেক ক্ষেত্রে বাঙালি হিন্দুরাই ছিল, অনেক ক্ষেত্রে মারওয়াড়িরা ছিল। কিন্তু আস্তে আস্তে বাঙালি মালিকরা আস্তে আস্তে একেবারেই শেষ হয়ে যায়, তাদের ইন্ডাস্ট্রিগুলো মরে যায় ওয়েস্ট বেঙ্গলে। অন্যদিকে ইস্ট বেঙ্গলে তারা প্রথমে জমি বাঙালি হিন্দু উচ্চবর্ণ এবং নিম্নবর্ণদের থেকে কেড়ে নেয়, এবং তারপরে তারা ইন্ডাস্ট্রিটা উর্দুভাষী, সিন্ধি, পাঞ্জাবিদের কাছ থেকে কেড়ে নেয়। 71-এর পর স্বাধীন বাংলাদেশ হয়, এবং তারা এভাবে তাদের আদি পুঁজির সঞ্চয়টা বাঙালি মুসলমানরা ইস্ট বেঙ্গলে করে নেয়। যখন তারা স্বাধীন একটা রাষ্ট্র হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই তাদের একটা আর্মড একটা যে মিলিটারি হলো, ফলে তখন থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক যোজন এগিয়ে গেল ন্যাচারালি। যদিও ওয়েস্ট বেঙ্গলে আগের ইনার্শিয়াটা বেশ কিছুদিন চলেছে, আগের ইনার্শিয়া বা মোমেন্টামটা, কিন্তু আস্তে 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 করে বিগত প্রায় 55 বছর পর আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো ইস্ট বেঙ্গলে আস্তে আস্তে বাঙালি মুসলমানরা একটা পুঁজির বিকাশ ঘটিয়েছে। গোটা বিশ্বের যে চীনের পরেই সবচেয়ে বড় যে গ্লোবাল টেক্সটাইল হাব হয়েছে বাংলাদেশ, এছাড়াও চীনের খুব নিকটবর্তী বলে চীন অনেক ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিজই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ কিনা যে জিওগ্রাফিক্যালি সে ফিজিবিলিটি আছে, ম্যাটেরিয়াল কন্ডিশনটা আছে, এবং এই জন্য আমরা যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এবং অলরেডি তারা হলো আগে যে পশ্চিমবঙ্গের থেকে তারা অনেক পিছিয়ে ছিল, এখন তারা পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছে। আমরা যদি পার ক্যাপিটা ইনকামে দেখি, তাহলে আমরা দেখব পশ্চিমবঙ্গের থেকে প্রায় 50% বেশি পার ক্যাপিটা ইনকাম তোমার ইয়েতে আছে। তোমার পার ক্যাপিটা ইনকাম তোমার হলো, হ্যাঁ, যে বাংলাদেশের আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বোধহয় $2000 কাছাকাছি, সেখানে বাংলাদেশের সেটা হলো প্রায় $2900 কাছাকাছি, প্রায় হলো 3000, অর্থাৎ 50% বেশি। অন্যদিকে ইন্ডিয়ার থেকেও তাদের একটু বেশি, ইন্ডিয়ার বোধহয় 2800, ওদের 2900 সামথিং, এদের 2800 সামথিং, মানে ইন্ডিয়ার প্রায় ক্লোজ, বাট ইন্ডিয়া থেকে একটু বেশি। এবার ইন্ডিয়ার মধ্যে যেগুলো একটু এগিয়ে থাকা দেশ, বিশেষ করে পশ্চিম উপকূলের যে রাজ্যগুলো, ওদের থেকে হয়তো পিছিয়ে, যেমন গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, এদের থেকে পিছিয়ে, কিন্তু অ্যাজ এ হোল সামগ্রিক ইন্ডিয়ার থেকে একটু হলেও তারা এগিয়ে। এবং এটা কিন্তু বাংলাদেশ তৈরি করেছে ফ্রম জিরো, কারণ ইংরেজ আমলে সেখানে কোনো শিল্প ছিল না, অত্যন্ত ফার্টাইল অঞ্চল, সেখানে শিল্প করাকে খুব গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গলে যেই জায়গায় এলো, যেখানে কিনা তারা জাপানের পরেই সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশন তারা হোল্ড করতো কলকাতা হাওড়ায়। সুতরাং যে ডিক্লাইনটা ওয়েস্ট বেঙ্গলের হয়েছে এবং যে উত্থানটা বাংলাদেশের হয়েছে, সেটা অভাবনীয়। এবং এটাও মনে করে রাখা দরকার
যে বাংলাদেশের যে পোর্ট অথবা বন্দরগুলো, এগুলো কিন্তু উত্তর পূর্বাঞ্চলের যে নিকটবর্তী বন্দর, যেমন কলকাতা বন্দরটা নেপাল থেকে শুরু করে বেনারস পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি যে নিকটবর্তী বন্দর। কলকাতার যদি বন্দর অথবা হলদিয়া বন্দরের যদি খুব ভালো বিকাশ না হয়, তাহলে কিন্তু এই সব গোটা অঞ্চলটা সেরকম বিকাশ হবে না। কারণ এক্সপোর্ট আর ইম্পোর্ট যেটা অর্থনীতির মূল চাবিকাঠি, কারণ ইম্পোর্ট তুমি যদি খুব ভালো ইম্পোর্ট করা মানে কি, তার মানে বিশ্বের সবচেয়ে কম প্রাইসে বেস্ট কোয়ালিটিটা তুমি নিয়ে আনতে পারছো, যেটা তোমার ইনফ্লেশনকে লো রাখবে, ফলে তোমার সুদের হার কম থাকবে, ফলে তোমার যে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বেশি হবে, ফলে তোমার গ্রোথ বেশি হবে। এটা বুনিয়াদ ইম্পোর্ট। এছাড়া এক্সপোর্ট করে আমরা কিন্তু মূলত ফরেন এক্সচেঞ্জ আমরা পাই, সেই ফরেন এক্সচেঞ্জটাই কিন্তু আমাদের শক্তি বৃদ্ধি করে যে কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে। সুতরাং এই অঞ্চলের বিকাশের ক্ষেত্রে হলদিয়া এবং কলকাতার গুরুত্ব অপরিসীম। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে এমনকি কিছুটা ধরতে গেলেও হলো গিয়ে যে তোমার এন্টায়ার অর্থাৎ কলকাতা হলদিয়াও যে অঞ্চলটা ক্যাটার করে, সেই অঞ্চলটাতেও কিন্তু বাংলাদেশের পোর্ট প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বটা আরও বেড়ে যায় কারণ কলকাতা মূলত একটা যে রিভারাইন পোর্ট, যেটার যে নাব্যতা দিনকে দিন কমছে। অন্যদিকে বাংলাদেশের যে চট্টগ্রাম, মংলা, এগুলো কিন্তু তোমার সামুদ্রিক পোর্ট, যার নাব্যতা কমছে না। ফলে এগুলোর যে থ্রু দিয়ে কাজ করা অনেক বেশি সোজা, এবং সেই জন্যই কিন্তু সঞ্জয় বড়ু এই কথাটা বলেছেন। উনি ইন্ডিয়ার একজন আইএএস অফিসার, উনি গণমাধ্যমের উপদেষ্টা ছিলেন ডক্টর মনমোহন সিং এর সময়, যে পূর্ব ভারতের উন্নতির চাবিকাঠি বাংলাদেশের হাতে আছে, ওটা দিল্লির কাছে নেই। কারণ দিল্লি এখানে একদম আউটসাইডারের মতো, জিওগ্রাফিক্যালি স্পিকিং দিল্লি অনেকটা দূর। সে ওর সঙ্গে সরাসরি, মানে দিল্লি যদি নাও আসে, তবু বাংলাদেশের সঙ্গে ডিরেক্ট কথা বলে এই অঞ্চলটা ডেভেলপ করে ফেলতে পারবে। অন্যদিকে এই জন্যই কিন্তু এই কথাটা বলা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করলে পূর্ব ভারতের বিকাশ হবে না। এবং অবশ্যই এটা ঘটনা যে বাংলাদেশের থেকে পূর্ব ভারতের পিছিয়ে পড়াটা, কারণ পূর্ব ভারতের সে বিহার হোক, ঝাড়খণ্ড হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, আসাম হোক, কোনো জায়গার থেকেই কিন্তু বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম কম নয়। সব জায়গা থেকেই বাংলাদেশে পার ক্যাপিটা ইনকামটা হাই, ইন্ডাস্ট্রিয়াল কনগ্রিগেশনও বেশি। এবং চীনের যদ্দূর যে মতিগতি দেখা যাচ্ছে, সেখানে অনেক ইন্ডাস্ট্রি, যে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি, তারা পাঠিয়ে দিতে পারে, এবং সেটা ফিজিবল জিওগ্রাফিক্যালি। এখন যেটা সেটা হলো এই অবস্থায় দাঁড়িয়ে, এছাড়া আমাদের মনে রাখা দরকার যে বিশ্বের এখন যে অর্থনৈতিক সিচুয়েশন, তাতে চীন হলো গোটা বিশ্বের উৎপাদক ফ্যাক্টরি, আর আমেরিকা হলো গোটা বিশ্বের যে যে ব্যাংক এবং কিনা যে কনজিউমার। অর্থাৎ চীন প্রোডাকশন করে এবং সমগ্র দুনিয়া চীনের কাছ থেকে কেনে মাল, এবং নিজে যতটুকু প্রোডাকশন করে সেটা এক তো হলো গিয়ে যে যে ইনকামটা করে, সে ইনকামটা সে আমেরিকার যে ব্যাংকে জমায়, অর্থাৎ আমেরিকাকে ঋণ দেয়, এবং সে ঋণ নিয়েই আমেরিকা আবার সমগ্র বিশ্ব থেকে পণ্যগুলো কিনে নেয়। চীন থেকেই বেশি ঋণ নেয় বা পণ্য কিনতো এতদিন, এখনও পণ্য কেনে, যদিও চীন আর বেশি ঋণ দিচ্ছে না, কিন্তু সমগ্র দুনিয়া এখনও আমেরিকাকে ঋণ দেয়, এবং তাদের যতটুকু পণ্য কেনানোর আমেরিকা থেকে দিয়ে কেনায়। তো এই সিস্টেমটা স্বাভাবিকভাবে, আমি আগেও এক্সপ্লেন করেছি, এক ধরনের যে ডিসইকুইলিব্রিয়াম তৈরি করছে, অর্থাৎ আমেরিকাতে টু মাছ ঋণ জমে যাচ্ছে আয়ের তুলনায়, আর চীনে সে তুলনায় যে আয় বেশি জমছে ঋণের তুলনায়। অর্থাৎ চীন যতটা ঋণ করতে পারে তার আয়ের তুলনায় তার থেকে অনেক কম ঋণ করে। আর আমেরিকা এক্ষেত্রে যে ঋণ মানে কিন্তু ইন্টারনাল ঋণ নয়, অর্থাৎ অন্তর্দেশীয় ঋণ নয়, ঋণ মানে এক্ষেত্রে বৈদেশিক ঋণ। অর্থাৎ চীন যে বৈদেশিক আয় করে সেগুলো অনেক কম বৈদেশিক ঋণ নেয়, আর আমেরিকা যে বৈদেশিক আয় করে সেগুলো অনেকটা বেশি বৈদেশিক ঋণ নেয়। এই ডিসইকুইলিব্রিয়ামকে ভাঙার একটাই উপায় আছে, সেটা হলো চীনের যে কারেন্সি ব্যবহার আরো বৃদ্ধি করা, এবং আমেরিকার কারেন্সির ব্যবহার আস্তে আস্তে করে হলো কমিয়ে ফেলা। এবং এটার অনিবার্য যার ইমপ্লিকেশনটা হলো যে আমেরিকা যে তার যে জিওপলিটিক্যাল ফুটপ্রিন্ট আস্তে আস্তে কমিয়ে নেবে, এবং চীন তার জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়িয়ে নেবে। এবার এই যে পূর্ব ভারত বাংলাদেশ, এই অঞ্চলটা যেহেতু চীনের খুব ক্লোজ, চীনের প্রায়
যে নেবারই বলা যায় এই অঞ্চলটাকে, সেই জন্যে এই অঞ্চলটা কিন্তু চীন আর আমেরিকার যে ডিল যখন হয়ে যাবে তখন এটা কিন্তু চীনের জিম্মাতেই যাবে, কারণ এটা তো চীনের ক্লোজ অঞ্চল একটা, এটা তো চীনের একটা নেবারহুড, একটা ব্যাকইয়ার্ডের মতো। ফলে সেই দিন কিন্তু এই যে বাংলাদেশের পূর্ব ভারতের থেকে এগিয়ে যাওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিওপলিটিক্যাল ইমপ্লিকেশন নিয়ে আনতে চলেছে। এবং সেটাকে বুঝতে পেরেই কিন্তু সঞ্জয় বড়ু বলেছেন যে দিল্লির হাতে চাবিকাঠি নেই, দিল্লি এখানে আউটসাইডার, এখানে বাংলাদেশের হাতেই চাবিকাঠি। এই অঞ্চলটা অর্থাৎ পূর্ব ভারত এবং বাংলাদেশকে এক হয়ে কিন্তু চিন্তা করতে হবে যদি অর্থনৈতিক বিকাশ ঘটাতে হয়। ধরা যাক ব্যাপারটা এরকম, সঞ্জয় বড়ু যেটা বলতে চেয়েছেন আসলে, যে ধরা যাক চীন ঠিক করলো এখানে যে বাংলাদেশে অনেকগুলো যে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি পাঠিয়ে দেবে, তো বাংলাদেশের মানুষের ইনকাম বাড়বে। বাংলাদেশের মানুষের যদি ইনকাম বেড়ে যায় এবং তাদের যদি মনে হয় আমরা একটু যাই আসাম ঘুরে আসি, একটু নাগাল্যান্ড ঘুরে আসি, অরুণাচল ঘুরে আসি, দার্জিলিং ঘুরে আসি, কত বাঙালি লেখকের লেখা আছে দার্জিলিং সম্পর্কে, বা তাদের যদি মনে হয় যে হলো যে পশ্চিমবঙ্গের যে মিষ্টি খেতে আমার যে ভালো লাগছে, যে মিষ্টি কিনি, অথবা পশ্চিমবঙ্গের কোনো একটা শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ একটা জায়গা, সেখানে একটু ঘুরতে যাই, অনেক কিছু মনে হতে পারে তার। তো এভাবে আস্তে আস্তে ওটা যাতে ঠিকঠাক ডিস্ট্রিবিউট করে, অথবা সেখানে যদি এক্সট্রা প্রোডাক্ট হয়, মানে অর্থাৎ কিনা এক্সট্রা সারপ্লাস এসে যাবে বাংলাদেশের বিজনেসম্যানদের কাছে, তখন বাংলাদেশের বিজনেসম্যানরা এটাও ভাবতে পারে যে আমি কিছু টাকা হলো গিয়ে যে কিছু টাকা হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গল ইনভেস্ট করি, কিছু টাকা আসামে ইনভেস্ট করি। এই জিনিসটা যাতে ঠিক মতো হতে পারে, এটার জন্য ভালো হলো এই অঞ্চলটা এক হয়ে থাকুক, এই অঞ্চলটার মধ্যে কোনো ধরনের বৈরিতা ভাব যেন তৈরি না হয়, কারণ সেটাই অর্থনীতির জন্য, পূর্ব ভারতের অর্থনীতির জন্য যে মঙ্গলজনক। সঞ্জয় বড়ু এটাই বলতে চেয়েছেন যখন উনি বলেছেন যে চাবিকাঠিটা দিল্লির হাতে নেই, চাবিকাঠিটা আছে হলো বাংলাদেশের হাতে। আমরা জানি যে কিছুদিন আগে যখন বাংলাদেশিদের ভিসা দেওয়ার কথা ঘোষণা হয়, এখানকার যে যারা কিনা হোটেল ব্যবসায়ী, যারা হসপিটাল ব্যবসায়ী, প্রত্যেকে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে, মিষ্টি খাওয়াখাওয়ি করেছে, কারণ এখানে অলরেডি এখানে একটা বড় কনজিউমার এই বাংলাদেশিরা। তো সেটা আরো বৃদ্ধি পাবে যদি এখানে ঠিকঠাক সবকিছু চলতে থাকে। সেরকমই আসাম, নাগাল্যান্ড, মণিপুর সবাই এর ফলে যে লাভবান হবে, মেঘালয়, প্রত্যেকেরই যে লাভবান হওয়ার কথা, কারোরই অলাভ হওয়ার কথা না। সুতরাং এখানে যেন এই প্রক্রিয়াটাতে কোনোভাবে বাধা না দেওয়া হয়। আমরা দেখলাম কিছুদিন আগে তারেক রহমান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, উনি প্রথমে মালয়েশিয়া গিয়ে চীনে গেলেন। মালয়েশিয়া প্রথমে উনি জাস্ট গেছেন শুধু এই জন্যে যে আমেরিকা এবং ভারতকে দেওয়া কথা যে আমি প্রথম চীনে যাচ্ছি না সেটাকে রাখতে। আসলে উনি চীনেই প্রথম গেছেন এবং গিয়ে উনি তিস্তা ডিল, যেটা নিয়ে প্রচুর কথা হয়েছে, সেটা উনি করে এসছেন এবং এসেও বলছেন ওটা আমি করবই। তো এছাড়াও চীন যদি দেখে যে বাংলাদেশ তার কথা মতো চলছে, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতে রাজি আছে। এবং এটা মনে রাখা দরকার, আমেরিকা যেদিন আর বাংলাদেশকে চীনের বিরোধিতা করতে বলবে না, যেদিন চীন আর আমেরিকার ডিল হয়ে যাবে, এই অঞ্চলটা আমেরিকা চীনের হাতে দিয়ে চলে যাবে, চীন তুমি তোমার পাঠা লেজায় কাটো, মুড়ায় কাটো, আমার কি, সেদিন কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যদি এখনই না কেন্দ্রীয় সরকার এর যে জিও ইকোনমিক রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করে। সঞ্জয় বড়ু এ কথাটাই বলতে চেয়েছেন। উনি বুদ্ধিমান লোক, পড়াশোনা জানা লোক, উনি চা বিক্রি করতেন না, উনি কোনো পোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন না, আইএএস অফিসার ছিলেন। তো এই ধরনের লোকেদের কথা শুনে চলাটাই বাঞ্ছনীয়, যদিও আমাদের দেশে যারা ভোটে যেতে তারা অধিকাংশ অশিক্ষিত।
তারা সাধারণত যে গুন্ডা মাফিয়া ক্যাটাগরির লোক হয় তারা এগুলো বুঝবে না এবং ওনার কথা শুনবে না, এবং এর ফল গোটা অঞ্চলটাকে বা অঞ্চলের যে মানুষকে সবাইকেই কিন্তু যে ভোগ করতে হবে। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।